তিস্তার জল বাংলাদেশের সঙ্গে আর ভাগ করে নেওয়া হবে না। হ্যাঁ, কিছু জল যাবে, এখন 17% জল যায়, সেটা হয়তো 5%-এর মতো জল দেওয়া হবে। ঠিক পাকিস্তানের ক্ষেত্রে যেভাবে এগোচ্ছিল, বাংলাদেশের ব্যাপারেও ঠিক একই পথে চলেছে। এইবার বাংলাদেশের ক্ষেত্রে তিস্তার জল বন্ধের পথে চলেছে ভারতবর্ষ। এখন একটা খবর বেরিয়েছে, খবরটা করেছে ওপি ইন্ডিয়া। ওপি ইন্ডিয়া লিখছে যে গঙ্গা জল চুক্তি পুনর্নবীকরণের কাছাকাছি আসার সাথে সাথে ভারত পুনর্বিবেচনার জন্য চাপ দিচ্ছে। বাংলাদেশের সাথে চুক্তি সম্পর্কে আপনার যা জানা দরকার, 1996 সালে 30 বছরের জন্য এই চুক্তিটা হয়েছিল, যেটা 26 সালের মার্চ মাসে শেষ হচ্ছে। সেই চুক্তি অনুযায়ী 17% জল পেত বাংলাদেশ, সেটা এখন 17% কেন? কিছুই পাবে না। দয়া করে যদি 5-7% দেয় তাহলে হয়তো পেতে পারে। রাজনৈতিক স্রোত পরিবর্তন এবং নদী সম্পদের ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যে ভারত বাংলাদেশের সাথে ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তি পুনর্বিবেচনার জন্য চাপ দিচ্ছে। উল্লেখযোগ্যভাবে 2025 সালের এপ্রিলে পহেলগাঁওয়ে মারাত্মক সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লি পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। এরপরই ভারত ইঙ্গিত দেয় যে আভ্যন্তরীণ জলের চাহিদা বৃদ্ধির কারণে তারা গঙ্গা চুক্তি পুনর্বিবেচনা করতে চায়। মানে পাকিস্তানের যখন ইন্ডাস ওয়াটার ট্রিটি যখন বন্ধ করেছিল, তখনই বলেছিল যে গঙ্গা ওয়াটার ট্রিটি যেটা আছে সেটাও আমরা পুনর্নবীকরণ করব, যদি সম্মত না হয় তাহলে কারেন্টের লাইন কাটার মতো কুচ করে কেটে দেবো, ফারাক্কা বাদ দিয়ে আর কোনো জল বাংলাদেশের মধ্যে যাবে না। কারণ জলটা হচ্ছে ভারতবর্ষের উৎসস্থল থেকে বেরিয়েছে। এই জলটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে তিস্তা থেকে জলটা বেরিয়েছে। এটি তিব্বতের সীমান্তের কাছে সিকিম হিমালয়ের তসো লামো হ্রদের কাছে হিমালয়ের উৎপত্তি লাভ করে। এটি সিকিম এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটি সীমানা তৈরি করে। অনেক লেখকের মতে খাংসে হিমবাহ এবং লাচো তিস্তার নদীর উৎস। নদীর মোট দৈর্ঘ্য 309 কিলোমিটার এবং সেটি 12,540 কিলোমিটার জুড়ে জল নিষ্কাশন করে। তিস্তা ব্রহ্মপুত্র নদীর, যা বাংলাদেশের যমুনা নামে পরিচিত, একটি উপনদী এবং ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। 17% ব্যাকেটে দেওয়া আছে। সিকিমের খাড়া ভূখণ্ডের মধ্যে দিয়ে দ্রুত প্রবাহিত হওয়ার কারণে এটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য একটি সম্ভাব্য উৎস। কারণ এখন ওইখান থেকে চুক্তিভুক্তি যা হচ্ছে, সেই চুক্তিভুক্তিগুলো আর নতুন করে আর নবায়ন হবে না। এই যে আমাদের ওই যে আপনাদের বাটপার 420 চিটিংবাজ যেটা ইউনুস, সে কি বলেছিল? সে বলেছিল, আমার পুরনোটা রাখা আছে, তিস্তার জল পেতে ভারতের চোখে চোখ রেখে কথা, জনতাকে নতুন আশ্বাস মোহাম্মদ ইউনুস সরকারের। চোখে চোখ রেখে কথা বলবে? আরে পরের ধনে পোদ্দারি তো সবাই করতে পারে, নিজের ধনে পোদ্দারি কজন করতে পারে? নিজের দেশটা ধ্বংস করে দিয়েছেন তো মশাই। আর ভারতবর্ষের 7 সিস্টার আপনার বাপের জায়গা, তিস্তা হচ্ছে আপনার বাপের জায়গা। চোখে চোখ রেখে কথা বললে চোখ গেলে দেবে ভারতবর্ষ। যেমন পাকিস্তানে এখন একটা বিক্ষোভ মিছিল হচ্ছে, আপনারা সে ভিডিও দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। পিছুয়ারা ধনে কা পানি দো, পিছুয়ারা ধনে কা পানি দো, পিছুয়ারা ধনে কা পানি দো, মানে ছোঁচাবার জল নেই। বুঝতে পেরেছেন মোহাম্মদ ইউনুস? আপনার তো আবার লাগে টাকে না, আপনার তো এই সমস্ত কি সমস্ত আপনার লাগে, ল্যাঙ্গট ফ্যাঙ্গট এই সমস্ত পরে টরে তো ঘুরে বেড়ান, কিন্তু বাকি যে জনগণ আছে তাদের তো লাগবে। খাবার জল ছেড়ে দিন, ছোঁচাবার জল পর্যন্ত পাবে না। আপনি এমন দেশ শাসন করছেন। কালকে এই খবরটা হওয়ার পর যখনই রিপাবলিক বাংলায় এটা সম্প্রচার হলো, তারপরেতে সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত টিভি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সমস্ত জুড়ে হচ্ছে বাংলাদেশ ওয়াটার বম্ব ইন বাংলাদেশ। আগে ছিল ওয়াটার বম্ব ইন পাকিস্তান, এবার হয়ে গেছে ওয়াটার বম্ব ইন বাংলাদেশ। সব জায়গায় বাংলাদেশ নিয়ে আলোচনা। এইবার বাংলাদেশের ওপরে ঘা পড়লো, সেটা হচ্ছে জল। জল একটা এমন জিনিস না, জল যদি বন্ধ করে দেওয়া হয়, এবার আপনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে পারবেন না। কারণ ইন্টারন্যাশনাল বডিতে জল চুক্তিতে বাংলাদেশ আর মায়ানমার এই দুটো দেশ কিন্তু সই করেনি। ফলে আপনি যে গিয়ে ওখানে আবেদন করবেন সে রাস্তাও নেই। পাকিস্তানে তবু সেই রাস্তা আছে। এবার মামলা চললো 10 বছর, ততদিনে তো পাকিস্তানে দুর্ভিক্ষ দেখা দেবে। আপনি তো মামলাও করতে পারবেন না মশাই, আর মামলা করার জায়গাতেও আপনি থাকবেন না।
তার আগেই আপনাকে মোটামুটি শেষ করে দিচ্ছে ভারতবর্ষ, আপনাকে শেষ করে দেবে। যদি বাঁচতে হয় তাহলে পরে আপনাকে একটা কথা করতে হবে, ভারতবর্ষের পায়ে পড়ে যান, মোদী শরণাং গোস্বামী হয়ে যান। নাহলে ইন্ডাস ওয়াটার ট্রিটি যেরকম হয়েছিল না, তারপরেই বাংলাদেশ পাকিস্তানের কোমর ভেঙে দিল। এবার বাংলাদেশেরও কোমর ভাঙবে না, বাংলাদেশের আগা পাঁচতলা সব ভাঙবে। এই যে আমি দীর্ঘদিন আগেই বলেছিলাম যে এবার জল যাবে, এবার কারেন্টটা যাবে, এবার মিলিয়ে নেবেন, এবার কারেন্টটা যাবে, আদানিকে দিয়ে এবার কুচ করে কারেন্টটা কাটাবে। এই যে আমি অনেক আগে ভাগে বলে দিই না, এই আগে ভাগে বলে দেওয়া তো মনে করে মানুষ মনে করে আপনার বাংলাদেশের খুব মানে মানুষ আছে, তারা মনে করে আজকে তরুণ ঘোষ বলেছে মানে কালকেই ঘটে যাবে, তা তো নয়। আমি অনেক আগে ব্যাপারটা শুনতে পাই, শুনে যেটা আলোচনা হয় শুনতে পাই, এবং নিজের মতো বিশ্লেষণ করে আমি আপনাদের বলি, যেটা 15 দিন কি 1 মাস 2 মাস বাদে হয়। আমি কবে থেকে বলে আসছি যে বাংলাদেশের জল চুক্তি বন্ধ করে দেওয়া হবে। এবার দেখুন তিস্তার জল বন্ধ হচ্ছে কিনা। সারা ভারতবর্ষ জুড়ে এখন এই একটাই আলোচনা, এবার বাংলাদেশের ওপরে মাঠটা পড়বে। জলের মাঠটা পড়লো, জলের মাঠের পরে হচ্ছে একেবারে দামাদ্দাম বুটস অন গ্রাউন্ডস হয়ে মাঠটা পড়বে। তখন ইউনিশ সরকারের কোথায় সংবিধান, কোথায় আপনার জুলাই আপনার হবে, ওই খসড়া হবে, ও সমস্ত প্রোক্লামেশন সব পশ্চাৎ দেশে ঢুকিয়ে আপনাকে বাইরে বার করে দেবে, পশ্চাৎ দেশে ঢুকিয়ে দেবে আপনার। আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশের জাতির পিতা হয়ে গেছেন, আপনি সমস্ত ইতিহাস আপনি ভুলিয়ে দেবেন মানুষকে, আপনার বাপের নাম ভুলিয়ে দেবে ভারতবর্ষ। এনার নাম নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী মুখে কিছু বলেন না, উনি চুপচাপ থাকেন। সংঘের লোক তো, সংঘের লোকেরা সবসময় চুপ করে থাকে, কাজে করে দেখায়। পাকিস্তানের বিরুদ্ধে একটা কথা বলেছে, শুধু করে দেখিয়ে দিয়েছে। এবার বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের নাম নেয়, পাকিস্তানের যেমন উনি নাম নিতেন না, বাংলাদেশের নাম নেন না, তেমন এতটাই ঘৃণা ওনার মনে, কিন্তু উনি মুখে কিছু বলবেন না। আপনি হাতে পায়ে ধরে একবার দেখা করেছিলেন, সেইটা দেখা হয়েছিল, এবার আর দেখা টাকা হবে না, সোজা হবে মার। মার মানে ভুবন অন্ধকার করা মার। সেই মারের জানেন তো, লাট্টা ঔষধির থেকে বড় ঔষধ কিছু নেই। মারো আচ্ছা করে। প্রহার ধনঞ্জয় বলে একটা কথা আছে, মানে প্রহার করে ধনঞ্জয়ের নাম ভুলিয়ে দাও। সেই প্রহার ধনঞ্জয় এবার কার প্রতি প্রয়োগ হবে? ডক্টর ইউনূস আপনার ওপরে। ডিপ স্টেটের সঙ্গে আপনি হাত মিলিয়েছিলেন না, এবার ডিপ স্টেটের তো অবস্থা খারাপ, ট্রাম্পেরই অবস্থা খারাপ করে দিয়েছে। চায়নায় বসে এখন হিসেব জিজ্ঞেস কষা হচ্ছে, দেখুন চায়নায় বসে আছেন অজিত দোভাল, আর চায়নার বিদেশমন্ত্রী বসে আছেন। কি হচ্ছে জানেন? আমি আপনাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারে যখন আমরা সিদ্ধান্ত নেব, আমরা যখন কাজ শুরু করব, আপনি নাক গলাবেন না। আপনাকে মায়ানমার দিয়ে দিচ্ছি, মায়ানমারে যা করার আপনি করুন, মায়ানমারে যা দরকার আছে ভারতবর্ষ দিয়ে দেবে, আর ভারতবর্ষে আপনাকে পুরো বাজার খুলে দেবে। আপনি বাংলাদেশ নিয়ে নাক গলাবেন না। এটা ট্রাম্প আসার আগে এই মিটিংটা হচ্ছে। এই মিটিংয়ে আপনাকে যখন মারবে, তখন চায়না বাপকে আপনার ওই বিএনপি গিয়ে দেখা করুক, আর ওই আপনার খলিলুর রহমান গিয়ে দেখা করুক, চায়না অত্যন্ত চালাক। চায়না কিন্তু এর মধ্যে নাক গলাবে না, সে বোঝে ব্যবসা। আর ব্যবসা কোথায় করবে? ব্যবসা একমাত্র ভারতবর্ষ ছাড়া আর কোথাও করতে পারবে না। যেখানে করার ছিল সেখানে তো 500% ট্যারিফ বসিয়ে দিয়েছে। ফলে পায়ে পড়ে যান, বাঁচার চেষ্টা করুন, আর না হলে পরে আপনার গলায় ফাঁসির দড়ি ঝুলবেই। আমার কথা মিলিয়ে নেবেন। আজ হোক, কাল হোক, পরশু হোক, 1 মাস বাদে হোক, 2 মাস বাদে হোক, আপনার ব্যবস্থা কিন্তু ওভাবেই শেষ হবে। আর আপনাকে নোবেল টোবেল নিয়ে আর একটা নোবেলের চেষ্টা করতে হবে না, সোজা একদম ওপরে গিয়ে নোবেল নিয়ে নেবেন 72 ঘুরের কাছ থেকে। যদিও আপনি নিজেকে মুসলিম বলে কখনো গণ্য করেননি, আপনি কখনো মুসলিম বলে আপনাকে পরিচয়ও আপনার পাওয়া যায় না। আপনি মুসলিম ধর্মটাকে একটা নাকাব হিসেবে ব্যবহার করেছেন মানুষকে বোকা বানানোর জন্য। বাংলাদেশের মানুষকে একদিন বোকা বানিয়ে এসছেন, আর বোকা বানাতে পারবেন না। বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে আপনি চিজ হ্যাবারই মাস্তে মাস্তে। এবার আপনি যদি যান, বলবে হাম আপকে হ্যায় কোন? মোদি বলবেন হাম আপকে হ্যায় কোন? আপনি 7 সিস্টারে নিয়ে নিচ্ছিলেন, হাম আপকে হ্যায় কোন? ভাগো, ভালো থাকবেন দর্শক, সবাই সুস্থ, সব সাবধানে থাকবেন। নমস্কার। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।